আজকে সমস্ত উদ্ভিদের যৌন জননের একদম লাস্টের পার্টটা পড়াশোনা করব। তো লাস্টের পার্টে কি আছে? বেসিক্যালি আছে নিষেক। নিষেক মিন্স ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশন কাকে বলে না, পুংজনন কোষ তথা মানে এই ক্ষেত্রে পরাগরেণু এবং স্ত্রী জনন কোষ তথা এক্ষেত্রে ডিম্বাণু মিলনের যে প্রক্রিয়া তাকে আমরা বলবো নিষেক বা ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনের আগে কয়েকটা স্টেপ লাগে। সেই স্টেপগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে পরাগ যোগ করতে হয়, মানে পরাগ রেণু উড়ে এসে বা কোনো বাহকের দ্বারা বাহিত হয়ে এসে গর্ভমুণ্ডে আপতিত মানে পড়তে হয়। তারপরে সেখান থেকে পুং গ্যামেট তৈরি হয়। আগের ভিডিওতে আমরা বলেছি কিভাবে পুং লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয় এবং একটি পরাগ রেণু থেকে কিভাবে দুটি পুং গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর পরাগ রেণুটা ডাকর নিউক্লিয়াস নালিকা পরাগ নালী গঠন করে। সেই পরাগ নালীটা কি করে না, গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ডের ভেতর দিয়ে সেটা এক্সটেন্ডেড হতে থাকে এবং তার মধ্য দিয়ে গ্যামেটগুলো পুং গ্যামেটগুলো আসে কোথায় না, স্ত্রী গ্যামেটের কাছে। বোঝা গেল? এই হচ্ছে নিষেকের বেসিক একটা পদ্ধতি। তো তার আগে জনন কোষ মানে পুরুষ ক্ষেত্রে কি বলবো, পরাগরেণু বিভাজিত হয়ে গিয়ে দুটি হ্যাপ্লয়েড পুং গ্যামেট তৈরি করে। এটা আমি আগেই বলেছি, আগের ভিডিওতে আরও ডিটেল বা ক্লিয়ার করে বলা আছে। এখন এই যে পুং গ্যামেট, সেই পুং গ্যামেটকে কোথায় ঢুকতে হবে? ডিম্বকের কাছে আসতে হবে। ডিম্বক কোথায় আছে? ডিম্বথলির মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা আগের ছবিটা একবার দেখে নেব, তাহলে হয়তো ছবিটা সম্পর্কে আমাদের আরও ক্লিয়ার হবে। এখান থেকে পরাগ নালী তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে গ্যামেটগুলো এসে ঢোকে। ঠিক আছে, এখন এটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এখন ডিম্বাণুর উপরের দিকে থাকে ডিম্বগ্রন্থ এবং তার ঠিক নিচের দিকে যে অংশটাতে সেটাতে থাকে মানে ডিম্বকের প্রান্তের দেশ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে পরাগনালীর মধ্য দিয়ে পুং গ্যামেটটি এলো, পুং গ্যামেটটি যদি ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে, মানে সাপোজ যদি এইদিকে ডিম্বগ্রন্থ থেকে থাকে তাহলে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ঢুকছে। ঠিক আছে, তাহলে যেহেতু ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ঢুকছে, রন্ধ্র ইংরেজি কি? পোর। তাই যে পদ্ধতিটা তাকে বলবো পুরোগ্যামি। ঠিক একইভাবে যদি প্রান্তের দিক দিয়ে মানে যে জায়গাতে যুক্ত থাকছে, ঠিক আছে, মানে ডিম্বকটা যে জায়গাতে ডিম্বস্থলীর সাথে ডিম্বাণুটার সাথে যুক্ত থাকছে সেই জায়গা তলার দিক থেকে, ঠিক এখানে যেমন ছবিটা দেওয়া আছে, সেই তলার দিক থেকে যদি ঢোকে তাকে আমরা বলবো চ্যালসো বা চ্যালজো গ্যামি। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে ধরো এই যে পরাগ নালীটা এই মাঝখানে এসে শেষ হয়ে গেল, এত দূর অব্দি নামেনি। ঠিক আছে, তাহলে মাঝখানে এসে শেষ হয়ে গেলে তখন পুং গ্যামেট কোন দিক দিয়ে ঢুকবে? না পাচ্ছে ওপর দিক দিয়ে ঢুকতে, না পাচ্ছে নিচের দিক দিয়ে ঢুকতে। ঠিক তো, তখন কি করবে? ওর যে প্রাচীর আছে সেই প্রাচীরটাকে বিনিষ্ট করে এদিক থেকে ঢুকে পড়বে। ঠিক আছে, তো সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? মেসোগ্যামি। ঠিক আছে, দেখো এখানে পুরোগ্যামি উল্লেখ করা আছে, পুরোগ্যামি উল্লেখ করা আছে, চ্যালজোগ্যামি বা চ্যালসোগ্যামি উল্লেখ আছে, আর তার সাথে হচ্ছে মেসোগ্যামি। একটু দেখে নাও ভালো করে, বা ভিডিওটা পজ করে একবার করে পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ছবিটার সাথে একটুখানি বুঝে। এরপরে আসছি ভ্রূণস্থলী গঠন। এই ভ্রূণস্থলী গঠনটা আবার বলছি, এটা আগেই আমরা জেনেছি, কারণ স্ত্রী রেণু মাতৃকোষ যখন তৈরি হয়েছে, স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়েছে, তখনই আমরা জেনেছি যে প্রথমে স্ত্রী রেণু মাতৃকোষ 4টি রেণু তৈরি করে, একটি সক্রিয় হয়, বাকি 3টি নিষ্ক্রিয় হয়। প্রথমে সক্রিয় রেণুটি 3বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তাহলে কতটা তৈরি করবে? 8টা। আমরা আগেই পড়েছি 8টা, তার মধ্যে 3টে থাকে উপরের দিকে, তার মধ্যে একটা ডিম্বাণু বা ডিম্বাণু, আর বাকি দুটো হচ্ছে সহকারী কোষ। মাঝে থাকে দুটো একসাথে যুক্ত হয়ে মেরু নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস তৈরি করছে, আর তলার দিকে যেটা থাকছে তাকে বলবো সহকারী কোষ বা প্রতিপাদক কোষ সমষ্টি। বোঝা গেল?
এই হচ্ছে ব্যাপার, এটা আগেই পড়েছি, তো আরেকবার রিভিশন, যেহেতু এই টপিকটা নিয়ে এখানে আছে সেজন্য এই জিনিসটাই আবার এখানে আমাকে বলতে হবে, সেজন্য আমি আর বেশি ডিটেলিং করলাম না। এই হচ্ছে ব্যাপার, কীভাবে তৈরি হয় সেটা আগের ভিডিওতে আছে। এরপরে আসছে দ্বিনিষেধ কাকে বলে। এটাও পুরনো গল্প, যে দ্বি কথাটি মানে কি দুই, নিষেধ মানে ফার্টিলাইজেশন। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে দুবার ফার্টিলাইজেশন ঘটছে, ঠিক আছে। এখন দুবার ফার্টিলাইজেশন কীভাবে ঘটছে, কটা গ্যামেট উৎপন্ন হয় বললাম, পুং গ্যামেট দুটো, একটা পুং গ্যামেট এসে ডিম্বাণুর সাথে মিলিত হয়, আরেকটি পুং গ্যামেট যেটা থাকে সেই পুং গ্যামেটটি এসে নির্মিত নিউক্লিয়াস বা টুয়েন যে নিউক্লিয়াসটা থাকে তার সাথে যুক্ত হয়। তাহলে কি হলো, একই সাথে পরপর দুইবার নিষেক হচ্ছে, তাই একে আমরা বলবো দ্বিনিষেক, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে দ্বিনিষেক কাকে বলে, তখন আশা করি লেখা যাবে। আর কাদের হয় না, গুপ্তবীজী উদ্ভিদ, মানে যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের ভেতরে গুপ্ত বা লুকায়িত অবস্থায় থাকে তাদেরকে বলে গুপ্তবীজী উদ্ভিদ। তো গুপ্তবীজী উদ্ভিদের দেহে এই নিষেক দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে আসছি আমরা ভ্রূণ গঠন, ঠিক আছে। নিষেক কমপ্লিট হয়ে গেল, নিষেক যেই তৈরি হলো তারপরে কি উৎপন্ন হবে, জাইগোট উৎপন্ন হবে, তাই তো। গ্যামেট মিলিত হয়ে কি তৈরি করে, জাইগোট সবার ক্ষেত্রে। এই জাইগোট মাইটোসিস পদ্ধতিতে, মানে জাইগোট থেকে যখন আবার নতুন গাছ, চারা গাছ উৎপন্ন করার সময় আসবে, তখন সেই জাইগোট থেকে আবার নতুন পদ্ধতিতে বিভাজিত হবে। কিভাবে বিভাজিত হবে না, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হবে, যে ভ্রূণ গঠন করবে, সেই ভ্রূণটাই বড় হয়ে আবার বড় গাছ তৈরি করবে, ঠিক আছে। আর ওই যে টুবিয়ান বলেছিলাম, নির্মিত নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস, সেখান থেকে শস্য তৈরি হয়, কার মধ্যে না, বীজের মধ্যে। আর ফলের যে ডিম্বক থাকে সেই ডিম্বকগুলো বীজে পরিণত হয়, আর ডিম্বকগুলো কার মধ্যে থেকে, ডিম্বাশয়ের মধ্যে, ওই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে শস্য কি। শস্য নিউক্লিয়াস বা টুইন যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয় কিভাবে, মাইটোসিস পদ্ধতিতে, দিয়ে সংখ্যায় বৃদ্ধি পায় এবং ভ্রূণের চারপাশে সেটা অবস্থান করে। তাহলে কি হচ্ছে, ভ্রূণের চারপাশে শস্য নিউক্লিয়াস বিভাজিত হয়ে যে স্তর গঠন করছে যা ভ্রূণকে পুষ্টি প্রদান করছে, তাকে আমরা বলবো শস্য। এখন এই শস্য তিন প্রকারের, তাহলে তিন প্রকারের কি হয়, এখানে যে লেখাটা লেখা আছে সেই লেখাটা তোমরা পজ করে দেখে নিতে পারো বা নোট ডাউন করতে পারো, বা বইয়ের যে কোনো বইয়ে পেয়ে যাবে। আমি ছবিটা আগে দেখিয়ে ফেলি, তাহলে ছবিটা দেখলে বোঝাটা সুবিধা হবে। মোটামুটি এই যে শস্য উৎপাদন হয়, এই শস্য উৎপাদন পদ্ধতি প্রধানত তিন প্রকার, ঠিক আছে। এই ছবিটা দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই পদ্ধতি হচ্ছে তিন প্রকার। আচ্ছা, প্রথমে আমরা আসছি নিউক্লিয়ার শস্য। আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি, নাহলে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে নিউক্লিয়ার শস্য। কি হয়েছে দেখো, এক্ষেত্রে নিউক্লিয়াস নামক একটা কথা আছে। তাহলে নিউক্লিয়াস কি করছে, বেসিক্যালি কিভাবে নিউক্লিয়াস তৈরি হয়, প্রথমে নিউক্লিয়াসের বাইরের কোষপ্রাচীর বিনিষ্ট হয়, দিয়ে সেটা বিভাজন প্রক্রিয়া যায়, এবং বিভাজন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে আবার নতুন করে কোষপ্রাচীর, মানে বাইরের দিকের যে প্রাচীর সেটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, নিউক্লিয়াসের প্রাচীর। তো এক্ষেত্রেও কি হয়, যখন বিভাজনটা হয় তখন নিউক্লিয়াসের বাইরে কোনো প্রাচীর থাকে না, ডাইরেক্টলি বিভাজনটা হয় এবং সংখ্যায় বৃদ্ধি পায়। বিভাজন কমপ্লিট হয়ে গেলে পরবর্তী দশাতে তার বাইরের দিকে প্রাচীর তৈরি হয়। এক্ষেত্রে প্রথমে প্রাচীর তৈরি হয়নি, বিভাজন হচ্ছে, তারপরে যখন বিভাজন কমপ্লিট হয়ে গেছে তখন এইখানে প্রাচীর তৈরি হয়ে গেছে, তাই একে আমরা কি বিভাজন বলবো, নিউক্লিয়ার শস্য, ঠিক আছে। বিভাজনের একটা পদ্ধতি, নিউক্লিয়াস শস্য তৈরির একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে সেলুলার। সেলুলার মিনস সেল ডিভিশনের মতো, মানে দেখো তোমরা যখন সাইটোকাইনেসিস পড়েছিলে তখন কি হয়েছিল,
একটা সেলের মাঝ বরাবর কোষ পাত গঠন হয়েছিল, ফ্রাগমোপ্লাস্ট জমা হয়েছিল, দিয়ে মাঝ বরাবর কোষ প্রাচীর তৈরি হয়ে ভেঙে গিয়েছিল। একইভাবে এটা যদি একটা কোষ থাকে, সেই কোষের মাঝ বরাবর বা ট্রান্সভার্সলি এটা কিন্তু ভেঙেছে এবং এখানে প্রাচীর তৈরি হয়েছে। তাহলে একটার থেকে দুটো তৈরি হয়েছে এবং দুটো যখন তৈরি হয়েছে তখন প্রথম থেকেই কিন্তু এর চারপাশে প্রাচীর বা আবরণ অবস্থান করছে। বোঝা গেল? আবার সেটা ভাঙছে। তাহলে এটা যখনই নতুন নতুন জিনিস তৈরি করছে, সেই মুহূর্তেই এর বাইরের দিকে প্রাচীর তৈরি করছে। আগেরটার সাথে এটাই পার্থক্য, মানে যখনই ভাঙছে তখনই প্রাচীরটা তৈরি হচ্ছে। এমনটা নয় যে আগে বিভাজন প্রক্রিয়ায় সমস্ত নগ্ন নিউক্লিয়াস তৈরি করব, তারপরে তার চারিদিকে প্রাচীর তৈরি করব, তা কিন্তু নয়। আরেকটা যেটা আছে সেইটা হচ্ছে হলোবিয়াল। হলো মিন্স সমগ্র, ঠিক আছে? তো হলোবিয়াল জিনিসটা কি না, এক্ষেত্রে কি হয় দেখো, মানে আগের যে দুটো নিউক্লিয়াস বিভাজন বললাম, মানে নিউক্লিয়ার বিভাজন বা সেলুলার বিভাজন, শস্য উৎপাদনের পদ্ধতি, এই দুটোই এক্ষেত্রে দেখা যায়। প্রথমে হয়তো সেলুলার বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়েছে, দেখো মাঝে একটা ট্রান্সভার্সলি বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা তৈরি হয়েছে। তারপরে কি হচ্ছে, এইখানে যখন তৈরি হচ্ছে, মানে তারপরে যখন আরও ভাঙতে হবে, তখন কি হচ্ছে, ন্যাকেড নিউক্লিয়াস মানে মানে বাইরের দিকে নিউক্লিয়ার প্রাচীর ছাড়াই নিউক্লিয়াসগুলো বিভাজিত হচ্ছে এবং পরবর্তীকালে হয়তো সেটার বাইরে আবার প্রাচীর তৈরি হয়ে যাবে। তাহলে প্রথমে সেলুলার শস্য বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়, তারপরে নিউক্লিয়াস শস্য উৎপাদনের মাধ্যমে পূর্ণতা লাভ করে। বোঝা গেল? এই হচ্ছে 3 ধরনের শস্য উৎপাদনের পদ্ধতি। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে বিভৎস ইম্পর্টেন্ট টপিক আজকের দিনের জন্য, এবং এখান থেকে দুটো কোশ্চেন আসে এবং এলে বেশিরভাগ ক্ষেত্রেই খুব কমপ্লিকেটেড। তোমরা হয়তো বই পড়ে জিনিসটা বুঝতে পারবে না, এইটার বেলাতেই আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ বইয়ে ইন ডিটেলিং করা নেই জিনিসটা, জাস্ট একটা ওভারভিউ দিয়ে চলে গেছে। এর ফলে ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হয়, আর বুঝতে অসুবিধা লাগলে বিরক্ত লাগে, তখনই ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে বা মুখস্থ করার টেন্ডেন্সি থাকে। এর ফলে কি হয়, আমরা পরবর্তীকালে সেটা পস্তাই, মানে ঠিক লিখে আসতে পারি না, উপস্থাপন করতে পারি না। তো সেটার জন্য আমরা যে ছবিটা আছে সেই ছবিটাকে ফলো করব এবং পারলে প্রত্যেকটা লাইন ওয়াইজ সুন্দরভাবে নোট ডাউন করে নেব, নাহলে কিন্তু ভুলে যাওয়াটা স্বাভাবিক। আর যারা হোয়াটসঅ্যাপে আছো তাদেরকে আমি এই ছবিটাই পাঠিয়ে দেবো যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে? প্রথমে আমরা আসছি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। মানে কি হচ্ছে, নিষেক্ত হয়ে গেছে, ফার্টিলাইজেশন অবস্থা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, জাইগোট তৈরিও হয়ে গেছে। প্রাণীদের ক্ষেত্রে কি হয়, জাইগোট তৈরির পরে সঙ্গে সঙ্গে সেটা বিভাজনে যায়, নতুন বিভাজনে গিয়ে কি করে, সেটা ভ্রূণ তৈরি করে, ভ্রূণটা বড় হয়ে প্রাণী তৈরি করে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশাল বৈশিষ্ট্য, জাইগোট তৈরি হয়ে যাবার পরেও সেটা কিছুদিন ডরমেন্ট স্টেজে থাকতে পারে। মানে সেটা তার উপযুক্ত অনুকূল পরিবেশ না পেলে সেটা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে না। তো এখানে প্রথমের স্টেপটাতে ওটাই লেখা আছে। আচ্ছা, আমি কাছে একটু নিয়ে যাই, তাহলে প্রত্যেকটা স্টেপ হয়তো বোঝা যাবে। একটু নড়বে, কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফার্স্ট স্টেপ, জাইগোট আনফেভারেবল কন্ডিশনে এই অবস্থায় থাকে, মানে একটা রেজিস্টিং ওয়াল তৈরি করে এবং সেই রেজিস্টিং ওয়াল তৈরি করে কিছুদিনের জন্য আনফেভারেবল কন্ডিশনে, মানে স্থির অবস্থায় থাকে, কোনো বিভাজনে যায় না। এখন যখন ফেভারেবল কন্ডিশন মানে অনুকূল পরিবেশ পেল, তখন সেটা ডিভাইডস মাইটোটিক্যালি ডিভাইড মানে মাইটোসিস প্রক্রিয়ায় ডিভিশন করে। তাহলে এই একটার থেকে কি তৈরি হয়, দুটো সেল তৈরি হয়। এখন এই দুটো সেল খুব খুব ইম্পর্টেন্ট, ওপরের দিকের নাম হচ্ছে ব্যাসাল সেল, নিচের দিকের নাম হচ্ছে টার্মিনাল সেল। একে বলবো ভিত্তিকোষ, ব্যাসাল সেল মানে ভিত্তিকোষ, টার্মিনাল সেল মানে প্রান্তীয় কোষ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, জাইগোট কিছুদিনের জন্য আনফেভারেবল কন্ডিশনে ভ্রূণ তৈরি করে না, কিন্তু ফেভারেবল কন্ডিশন পেলে মাইটোটিক্যালি বিভাজিত হয়ে 2টি কোষ প্রথমে উৎপন্ন করে।
নম্বর পয়েন্ট কি লিখবো, যে দুইটি কোষের মধ্যে একটি কোষ হয় বেসাল কোষ বা ভিত্তি কোষ, যেটা মাইক্রোপাইল এন্ডের দিকে থাকে। মাইক্রোপাইল মানে ডিম্বক রন্ধ্র, মানে এটা যদি ডিম্বক হয় তাহলে তার ওপরের দিকে অবস্থান করছে বেসাল সেলটা। নিচের দিকে যেটা থাকে তাকে আমরা বলবো টার্মিনাল সেল। নাম ধরেই বুঝতে পারছো তার নাম হচ্ছে প্রান্তীয় সেল বা টার্মিনাল সেল। তো কোথায় থাকে? চ্যালাজাল এন্ডে। চ্যালাজাল মানে একটু আগেই দেখো আমরা বলেছি চ্যালকোক্যামি, মানে নিচের দিক থেকে যদি ঢুকে তাহলে চ্যালাজাল এন্ড ওটাকে বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে প্রথমে বিভাজিত হলো। এরপরে আমরা চলে আসছি এইখান থেকে ডাইরেক্ট চলে আসছি এইখানে, ওই ছবিটাই আঁকা হয়েছে যে বেসাল সেল এবং নিচের দিকেরটা আরেকটা সেল আছে টার্মিনাল সেল। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বেসাল সেলের ডেভেলপমেন্ট প্রসেস। ক্লিয়ার? তো বেসাল সেল কি হয়, ট্রান্সভার্সলি মানে আড়ে আড়ে এইভাবে বিভাজিত হয়ে 7 থেকে 10টা কোষ বিশিষ্ট একটা স্ট্রাকচার গঠন করে। মানে এই ছবিটা কিন্তু নয়, নিচের দিকটা নয়, আমি বারবার বলছি নিচের যে দুটো আছে সেই দুটো কিন্তু ভিত্তি কোষের বা বেসাল সেলের পার্ট নয়। ওপরের দিকটা কি করেছে, 7 থেকে 10টা লম্বা লম্বা সেল সজ্জিত হয়ে কিছু একটা জিনিস তৈরি করেছে। এই প্রত্যেকটা সেলকে আমরা বলবো সাসপেন্সার সেল। ঠিক আছে, বা সাসপেন্সার সেলের একটা স্ট্রাকচার গঠন করে। এখন এই যে সাসপেন্সার সেলের ওপরের দিকেরটা আপার মোস্ট সেল কি হচ্ছে, আপার মোস্ট সেল হস্টারিয়া বা হস্টোরিয়া গঠন করে ফুলে গিয়ে। আর এর ঠিক নিচের যে সেলটা, লাস্ট সেলটা, এটা কিন্তু নয়, এর উপরেরটা কি তৈরি করে, মানে এই লম্বার একদম এই লাস্টেরটা কি তৈরি করছে, হাইপোফাইসিস তৈরি করছে। বোঝা গেল? এই হলো ভিত্তি সেলের ডেভেলপমেন্টাল স্টেজ। এখন আসবো আমরা টার্মিনাল সেলের। তো টার্মিনাল সেলের জন্য জানতে গেলে আমরা টার্মিনাল সেল নিয়ে পড়াশোনাটা করব। এখন টার্মিনাল সেল বলতে এই সেকেন্ড সেল, এই টার্মিনাল সেল প্রথমে ভেঙে গিয়ে দুটো সেল তৈরি করছে। দেখো দুটো সেল তৈরি করছে, দুটো সেল 4টে তৈরি করছে, 4টে সেল 8টা সেল তৈরি করছে। কি হলো, টার্মিনাল সেল দুটো সেল, দুটো থেকে 4টে, 4টের থেকে 8টা তৈরি করলো। ঠিক আছে, এই 8টার মধ্যে 4টে সেল রুট তৈরি করতে সহায়তা করে, 4টে সেল স্যুট তৈরি করতে সহায়তা করে। এরপরে আসছি আমরা, এই সেলটা আরও বিভাজিত হয়ে গিয়ে একটা গ্লোবিউলার এমব্রায়ো তৈরি করে। এই এমব্রায়োর বাইরের দিকে যে সবুজ লেয়ারটা আছে সেই লেয়ারটা কি গঠন করে, এপিডার্মিস গঠন করে। ঠিক আছে, বা এটা ডার্মাটোজেন। এটা এরপর বিভাজিত হতে হতে লাভ শেপের স্ট্রাকচার তৈরি করে বা হার্ট শেপের স্ট্রাকচার তৈরি করে। তারপরে সেটা আরও এই খাঁজটা আরও ভেতর দিকে ঢুকতে থাকে। যেই ঢুকে গেল দেখো হর্স শু শেপ বা আরও একটা বিশেষ খাঁজযুক্ত স্ট্রাকচার তৈরি করল। সেইটার থেকে এইটাতে রূপান্তরিত হল, মানে এইটাই আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এটা হয়েছে। এখন আমি উপর দিকটা আঁকিনি, মানে কি উপর দিকে ভিত্তিকোষ বিভাজিত হয়ে এই রিজিয়নটা অবস্থান করছে, এই রিজিয়নটা অবস্থান করছে এখানেও, তাই আঁকিনি। তাহলে যদি আমি এখন ইন টোটাল ছবিটা আঁকি তাহলে কি হবে, এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে, তার সাথে হচ্ছে ভিত্তি সেলটা বা বেসাল সেলটা কি হয়েছিল সেটা একসাথে যুক্ত হয়ে রাখতে হবে। তাহলে তার ছবি হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে এই ছবিটা দেখো, এই যে হস্টোরিয়া আছে, সাসপেন্সার সেল আছে, বুঝতে পারছো আগে যেটা বেসাল সেল বিভাজিত হয়েছিল। এখন এই যে হর্সশু শেপ স্ট্রাকচার করে দুটো ভাগে ভাগ করলো, এই দুটো হচ্ছে বীজপত্র। তাহলে কটা বীজপত্র উৎপন্ন হলো, দুটো, এই যে কটিলেডন। তাই যেহেতু দুটো বীজপত্র তৈরি হয় তার নাম হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন এই বীজপত্রের মাঝখানে দেখো প্রিমিউল বলে লেখা আছে। প্রিমিউল মানে হচ্ছে ভ্রূণ, মুকুল, মানে এখান থেকে উদ্ভিদের বিটপ অংশ তৈরি হবে। তাহলে ভ্রূণ মূল যেদিকে তৈরি হয় ঠিক তার উল্টো দিকে ভ্রূণ মুকুল থাকবে, ঠিক তার উল্টো দিকে এই অঞ্চল থেকে ভ্রূণ মূল বা মূল তৈরি হয়, রুট সিস্টেম তৈরি করে। এখন যদি বলে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন লেখো, উৎপত্তি নয় কিন্তু, এটা উৎপত্তি স্টেপ, তখন তোমাকে এই ছবিটা আঁকতে হবে এবং এতে কি কি আছে সেটাকে বর্ণনা করতে হবে। এর সাথে
আরও একটা জিনিসকে উল্লেখ করতে হবে, যেটা ছবিতে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে বীজপত্রাধিকাণ্ড এবং বীজপত্রাবকাণ্ড, এপিকটাইল এবং হাইপোকটাইল। ঠিক আছে, যে ভ্রূণাক্ষের ওপরে এবং নিচে অবস্থান করে। তো ভ্রূণাক্ষ কি না, এই রিজিয়নটা মানে ভ্রূণ যার সাথে যুক্ত থাকে তাকে বলবো ভ্রূণাক্ষ। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাস, এই হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের গঠনগত স্টেপ। এখন আমরা আসবো দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন। বলেই দিয়েছি ভ্রূণের গঠন সম্পর্কে, যে ভ্রূণাক্ষ থাকে এবং বীজপত্র থাকে। ভ্রূণাক্ষের নিচের অংশকে বলে বীজপত্রাবকাণ্ড, মানে বোধ হয় হাইপোকটাইল, আর উপরের অংশকে বলে বীজপত্রাধিকাণ্ড, এপিকটাইল। ঠিক আছে, আচ্ছা এপিকটাইল হাইপোকটাইলে আমার নিজেরও খুব ভুল হয়ে যায়, একটু দেখে নিও কোনটা কি, এই নামগুলো খুব জটিল। তো ওপরের অংশকে এপিকটাইল, নিচের অংশকে হাইপোকটাইল, এইটুকুই যতদূর মনে হচ্ছে। তো বীজপত্রকাণ্ডের অগ্রভাগে থাকে ভ্রূণ মুকুল, ছবিটা দেখবে, ছবিটার সাথে সাথে হয়ে যাবে, যা বিটপ তৈরি করে। আর বীজপত্রকাণ্ডের নিচের দিকে অংশ থেকে ভ্রূণ মূল, দেখেছো, দেখালাম আগে ছবিটাতে, যা মূলত্র দ্বারা আবৃত থাকে এবং মূল তৈরি করে বেসিক্যালি। ঠিক আছে, এই হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠন। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের গঠনগত স্ট্রাকচারগত স্টেজ। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এইটুকু ভিডিওর মধ্যে যাই দ্বিবীজপত্রী উদ্ভিদের গঠন। পরের ভিডিওটাতে আমরা এই একবীজপত্রী উদ্ভিদের গঠন সম্পর্কে আলোচনা করে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপলোড করতে আমার প্রবলেম হবে। ঠিক আছে।